মাগুরায় শিশু আসিয়াকে ধর্ষণ হত্যা মামলার মূল আসামির মৃত্যুদণ্ড, ৩ জনকে খালাস দেয়ায় পরিবারের অসন্তোষ। খুলনায় ২১ জেলার ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশ, লক্ষ্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা। গাজীপুরের নাওজোরে কারখানার পানি অসুস্থ শতাধিক শ্রমিক, বিভিন্ন হাসপাতালে ভর্তি, সবাই আশঙ্কামুক্ত। টানা ৩ মাস ধরে অচলাবস্থা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, দাবিতে অনড় শিক্ষক ও শিক্ষার্থীরা। মেহেরপুরের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ওষুধ নেই ২ মাস ধরে, কবে মিলবে জানে না কেউ, দুর্ভোগে রোগীরা। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তবে তার ছেলে সজীব, রাতুল শেখ ও স্ত্রী জাহেদাকে খালাস দেওয়া হয়েছে। এ কারণে অসন্তোষ জানিয়েছে আসিয়ার পরিবার। রায়ের কপি পর্যালোচনার পরে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। মাত্র ১৪ কার্যদিবসে ঘোষণা করা হলো এই মামলার রায়। মাগুরায় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে গত ৫ মার্চ ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আসিয়া। ৭ দিন পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার। দ্রুত বিচার দাবিতে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। এ ঘটনায় ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হলো শনিবার। এর আগে সকাল ৯:৩০টার দিকে ৪ আসামিকে আদালতে নেওয়া হয়। এর পরপরই রায় ঘোষণা করেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত। অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন ৩ আসামি। এতে অসন্তোষ জানিয়েছেন মামলার বাদী আসিয়ার মা। কিসের কোশলে ওরা তিনটাই তো ছাড়া পেয়ে গেছে, ওরা তিনটাই তো জানতো বড় মেয়েটার হুমকিতে মারধর করেছে, প্রচুর মারা মারিছে, তো খুশি হবো কি করে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে স্বাধীন বিচার ব্যবস্থার বহিঃপ্রকাশ ঘটেছে। আসামি খালাসের বিষয়ে রায়ের কপি পর্যালোচনার পর উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছেন এবং অন্যান্য আসামিদেরকে খালাস করেছেন। এটি হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থার বহিঃপ্রকাশ। বিজ্ঞ বিচারিক আদালত অ্যাকুইট বা খালাস করেছেন, সেই রায়ের কপি সংগ্রহ করে সেটাকে পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে তাদের দ্বারা ইনস্ট্রাক্টেড হলে পরবর্তীতে এই আইনের সেকশন 28 অনুযায়ী উচ্চ আদালতে নির্ধারিত বিধিবদ্ধ সময়ের মধ্যে তখন আপিল দায়ের করার সুযোগ রয়েছে। এদিকে রায়ে ৩ জন খালাস পাওয়ায় সন্তোষ জানান আসামি পক্ষের আইনজীবী। আমি এই রায়ের প্রতি সন্তুষ্ট, যেহেতু আমার ৩ জন আসামি খালাস পেয়েছে এবং ১ নম্বর আসামি হিটু শেখের ফাঁসি হয়েছে, সে যদি উচ্চতর আদালতে যেতে চায় যেতে পারে। গত ১৩ মে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রায়ের এই দিন ঠিক করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে খুলনা সার্কিট হাউস মাঠে। এতে অংশ নিচ্ছেন খুলনা ও বরিশালের ২১ জেলার নেতাকর্মীরা। সমাবেশে যোগ দিতে সকাল থেকেই আসেন নেতাকর্মীরা। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সমাবেশ থেকে মূলত তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় বিএনপি। আগামীর বাংলাদেশ নির্মাণে তারুণ্য নির্ভর বাংলাদেশ করতে এই সমাবেশের আয়োজন। সকলের কাছে মেসেজ থাকবে এরকম যে আগামীর বাংলাদেশ হবে জ্ঞান নির্ভর, প্রতিভা নির্ভর, মেধাবী নির্ভর। ৩টা নির্বাচন হয়েছে, যে নির্বাচনে তারা কিন্তু ভোটের অধিকার হারিয়েছে। আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। এ নিয়ে আরো জানাতে এবার খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, সমাবেশে সিনিয়র নেতাদের মধ্যে কারা কারা উপস্থিত আছেন এবং তারা কি বলছেন নেতাকর্মীদের?
সমাবেশের যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। সমাবেশের আগে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আর সমাবেশের কথা যদি বলি, খুলনা সার্কিট হাউস ময়দানে সমাবেশ হচ্ছে, সমাবেশ শুরু হয়েছে। আর আয়োজকরা বলেছেন সার্কিট হাউস ময়দান হবে সমাবেশের মঞ্চ, আর সারা খুলনা শহরে হবে কিন্তু সমাবেশের স্থল। আসলে ইতিমধ্যে কিন্তু সেই অবস্থায় তৈরি হয়েছে। আমরা দেখছি সার্কিট হাউস কিন্তু আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। খুলনা এবং বরিশাল বিভাগের জেলা থেকে প্রতিটা ইউনিয়ন থেকে কিন্তু সমাবেশ স্থলে দলীয় নেতা কর্মী খুলনা থেকে বিএনপি সমাবেশের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এম.এইচ. শামীমুজ্জামান। বিগত সময়ে আওয়ামী লীগকে ভোট দিলেও যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে। এছাড়া বিএনপির ভোট কমার কারণ হতে পারে এমন সদস্যদের দলীয় কার্যক্রম থেকে দূরে রাখতে হবে, একথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে চট্টগ্রামের কাজীর দেউরিতে দলীয় কার্যালয়ের সামনে বিভাগীয় পর্যায়ে সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কার্যক্রমের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আমির খসরু বলেন, আগামী নির্বাচনে ভোট কমার কারণ হতে পারে সমাজের এমন অগ্রহণযোগ্য ব্যক্তি, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের সদস্য কার্যক্রমের বাইরে রাখার চেষ্টা করতে হবে। এছাড়া আওয়ামী লীগের চিহ্নিত দোসররাও সদস্য হতে পারবে না। মাসব্যাপী চলবে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম। রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, তাদের হতে বাধা নাই। সুতরাং এই জায়গাটায় আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকার একটি কারখানা শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পুলিশ জানিয়েছে, সকালে হোসেন মার্কেট এলাকার BHIS অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করেন। সকাল 9:30টার দিকে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কের দুই পাশে যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে সকাল 10:30টার দিকে অবরোধ তুলে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়। গাজীপুরের নাওজোড়ায় একটি কারখানায় সরবরাহ করা পানি পান করে অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক শ্রমিক। শনিবার সকালে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে। কারখানার শ্রমিকরা জানান, কারখানাটিতে অন্তত 4000 শ্রমিক কাজ করেন। সকালে অনেকেই সরবরাহ করা পানি পান করেন। এর আধা ঘন্টা পর একে একে শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন তারা সবাই আশঙ্কামুক্ত। অফিসের পানি খাওয়ার পর থেকে হঠাৎ করে বমি ভাব আর পুরো শরীরে অসুস্থ শুরু, হাত পা ঝিমঝিম ধরে। পানি খাওয়ার পরে সব একটা এলাকা মেশিনে কাজ করা অবস্থায় এলাকা মাথা করে মেশিন থেকে পড়ে যাচ্ছে। এই অবস্থা আমরা অনেক মেডিকেলে লেগেছি। 10জন 5 জন এরকম নিয়ে আসছে, লাস্টে একটা বাস ভরে নিয়ে আসছে। আসার পরে এখানে জায়গা দিতে পারে না বিধায় ওনারা একটু ব্যর্থ হয়েছে, যার ফলে অন্য অন্য হসপিটালে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে এবার গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, হাসপাতালে ভর্তি শ্রমিকদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি জানিয়েছেন, আর পানিতে কি সমস্যা এ তথ্য পাওয়া গেছে কিনা? দেখুন, শ্রমিকদের যে দাবি সেটা হচ্ছে যে তারা সকালে কারখানায় প্রবেশের পর পানি পান করেন এবং সেই সরবরাহ করা পানি পানের পরেই আধা ঘন্টা পর শ্রমিকরা একে একে অসুস্থ হয়ে পড়তে থাকেন। এবং শ্রমিকরা যেটি বলছেন যে অনেকেই বমি করে এবং মাথা ঘোরানোর উপসর্গ দেখা দেয় এবং পরবর্তীতে শ্রমিকদেরকে কিন্তু বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এবং আমরা যেটি জেনেছি যে শতাধিক রোগী এই পানি পান করে অসুস্থ হয়ে পড়েন এবং তাদেরকে স্থানীয় যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালে নেওয়া হয়। এবং আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে সকালে
যে রোগীগুলো আনা হয়েছিল তাদের বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারা তাৎক্ষণিকভাবে চলে গেছেন এবং যেগুলো গুরুতর ছিল তাদের বেশ কিছু শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং আর যেই রোগীগুলো ভর্তি ছিলেন, আমি যে হাসপাতালটিতে আছি সেখানে 60 জনের মতো রোগী এসেছিলেন এবং সেই রোগীগুলোকে চিকিৎসা দেওয়ার পর 8 জনের মতো রোগী এখানে ভর্তি ছিলেন এবং আমরা এখন যে খবর নিয়েছি সেখানে যে 8 জন ভর্তি রোগী ছিল তাদেরকেও চিকিৎসা সেবা দেওয়ার পর তাদেরকে ছুটি দেওয়া হয়েছে, অর্থাৎ তারা হাসপাতাল এলাকা ত্যাগ করে চলে গেছেন। এবং একই অবস্থা কিন্তু আশেপাশের যে হাসপাতালগুলো সেখানেও কিন্তু একই অবস্থা, যে অধিকাংশ রোগী কিন্তু প্রাথমিক চিকিৎসা দিয়ে তারা বাড়িতে ফিরে গেছেন এবং চিকিৎসকরা যেটি বলছেন যে রোগীরা যে উপসর্গগুলো নিয়ে এসেছিলেন তাতে অনেকের বমি বমি ভাব ছিল, মাথা ব্যথা এবং পেটে ব্যথা ছিল, এই ধরনের উপসর্গ নিয়েই তারা এসেছিলেন এবং তারা বলছেন যে কোনো বিষক্রিয়া বা এই জাতীয় কিছু কারণেই এই সমস্যাটি হয়েছে এরকম চিকিৎসকরা বলছেন। এরপরে কিন্তু আমরা কারখানাস্থলে গিয়েছিলাম, কিন্তু কারখানার কোনো কর্তৃপক্ষ আমাদেরকে কোনো বক্তব্য দেয়নি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু ঘটনাস্থলে রয়েছেন এবং এই ঘটনায় কিভাবে আসলে পানির মধ্যে কোনো বিষাক্ত পদার্থ রয়েছে কিনা সেগুলো পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে সরকার থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আমরা শেষ খবর আমরা জেনেছি। আর শ্রমিকরা যে দাবি করছেন যে এই পানিতে কোনো বিষাক্ত পদার্থ মিশ্রিত ছিল বা কোনো সমস্যা ছিল যার কারণে এতগুলো মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন পানি পান করার পর। এবং আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে যারা এখানে চিকিৎসা নিয়েছেন তাদের অবস্থা এখন আশঙ্কামুক্ত এবং অধিকাংশই কিন্তু বাড়িতে চিকিৎসা শেষে ফিরে গেছেন। তো এই ছিল গাজীপুরের কারখানা শ্রমিকদের পানি পান করার পর অসুস্থ সর্বশেষ তথ্য। গাজীপুর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান। নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে বিস্ফোরক আইনের আরও 2টি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। এ সময় কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সেলিনা হায়াত আইভি। সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালত এই নির্দেশ দেয়। পুলিশ জানায় 2024 সালের 16 ও 19 এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানায় বিস্ফোরক আইনের আলাদা 2 মামলায় আসামি আইভিকে গ্রেপ্তারের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত মামলার শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এ নিয়ে আইভির বিরুদ্ধে 5 মামলার মধ্যে 3 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলছি যে মেয়র আইভি শুধু নারায়ণগঞ্জ না, সারা বাংলাদেশে একজন আলোকিত মহিলা এবং একজন ন্যায় বিচারক এবং সৎ চেয়ারম্যান। ইতিমধ্যে মেয়র আইভির বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ আনতে পারে নাই। হ্যাঁ, আর এই মোকদ্দমাগুলিতে তাকে যাতে শুনানি দেখানোর পরে আমরা পরবর্তী পর্যায়ে বিজ্ঞ আদালতে আইনানুগ স্টেপ নেব এবং সেখানে এই বিজ্ঞ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ টানা প্রায় 3 মাস। শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় অবস্থানে থাকায় বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে কুয়েটে। গেল 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীকে শোকজের প্রতিবাদ, নিরপেক্ষ নতুন তদন্ত কমিটি গঠন সহ 5 দফা দাবি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবিতে আবারও উপাচার্যের ভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে কুয়েট শিক্ষার্থীরা। এ বিষয়ে ধৈর্য ধরার আহ্বান জানান নতুন উপাচার্যের আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত হলেও দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা। আমার সিন্ডিকেটে 37 জনকে সাময়িক বহিষ্কার দেওয়া হয়েছিল, যেটা শিক্ষা উপদেষ্টা আসার কারণে 102তম সিন্ডিকেটে সেটা প্রত্যাহার করা হয়েছে। পুনরায় নতুন ভিসি আসার পরে সেই জিনিসটা রিওপেন করে আমাদের সাথে আসলে একটা ইনজাস্টিস করা হচ্ছে। একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরুর জন্য ঘোষণা আসতে হবে। অপরদিকে শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে কুয়েট শিক্ষক সমিতির দেয়া 7 দিনের আলটিমেটাম শেষ হয় বৃহস্পতিবার। দাবি আদায় হলে রোববার তারা ক্লাসে ফিরবেন, আর না হলে অসহযোগ আন্দোলনের ঘোষণা শিক্ষকদের। এই সপ্তাহ অধিবেশনের মধ্যে যদি আমাদের আমরা যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করছিলাম যে যারা প্রকৃত দোষী তাদের বিচার, সেটা যদি না হয় বা বস্তা হয়, তখন আমাদের বলাই আছে যে আমরা যারা হেড, ডিন, ডিরেক্টর, প্রভোস্ট, মানে যারা টিচার হিসেবে বিভিন্ন ধরনের দাপ্তরিক দায়িত্ব আছে, তারা অসহযোগে যাব, কোনো ধরনের প্রশাসনের সাথে আমরা কাজে যাব না। এদিকে শিগগিরই সব সমস্যার সমাধান হবে বলে আশা নতুন উপাচার্যের। সবাই
আপন আপন জায়গা থেকে দাবিতে অনড়, যার কারণে আসলে সময়টা একটু বেশি লাগতেছে। বাট আশা করি আল্লাহর রহমতে আমরা কি একদিন না একদিন তো স্যারেরাও ক্লাস নিবে, ছাত্ররা ক্লাসে যাবে, বাট এটার এক্সাক্ট ডেট আমার কাছে নেই। প্রথম দিকে শিক্ষার্থীদের আন্দোলনে ক্লাস বন্ধ ছিল প্রায় 2.5 মাস। এরপর নতুন উপাচার্য নিয়োগ হলে 4 মে থেকে একাডেমিক কার্যক্রম চালুর কথা থাকলেও শিক্ষকদের আন্দোলনে তা আর হয়নি। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। বকেয়া বেতন সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীরা। সকালে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঈদুল আজহার আগেই বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানান তারা। মানববন্ধন শেষে কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এতে কুমিল্লা সিলেট মহাসড়কে আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। একই দাবিতে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন আন্দোলনকারীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা। এছাড়া লালমনিরহাট, দিনাজপুর, হবিগঞ্জ ও পিরোজপুরেও একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। মেহেরপুরের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে 2 মাস ধরে ওষুধ না থাকায় দুর্ভোগে রোগীরা। জেলার সব ইউনিয়নেই ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। জেলা সিভিল সার্জন জানান, ওষুধের কিছুটা ঘাটতি রয়েছে, সরবরাহ স্বাভাবিক হলেই সংকট কেটে যাবে। তবে সেবা স্বাভাবিকে কতটা সময় লাগবে সে বিষয়ে কোনো আশ্বাস দিতে পারেননি তিনি। গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ইউনিয়নগুলোর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে দেয়া হয় 22 ধরনের ওষুধ। কিন্তু মেহেরপুরের সব ইউনিয়নেই 2 মাস ধরে ওষুধ সরবরাহ হচ্ছে না। এতে দুর্ভোগে পড়েছেন রোগীরা। 2টা পেয়েছি, একটা পাইনি। এরকম বিভিন্ন সমস্যার কারণে অনেকে আসছে, কিন্তু সরবরাহ কম থাকার কারণে সবাই পর্যাপ্ত ওষুধ পাচ্ছে না। ওষুধ তো নাই, দিল না, সরকার দেয়নি, তো দেবো কোথায় হলে তাই বলছি। আগের দিনে শতাধিক রোগী সেবা নিলেও ওষুধ না পাওয়ায় কমে গেছে তাদের সংখ্যা। বেশিরভাগ স্বাস্থ্যকেন্দ্রেই অলস সময় কাটছে কর্মীদের। ওষুধের একটু স্বল্পতার কারণে আমরা সেভাবে রোগীদেরকে ওষুধ প্রেরণ করতে পারছি না। তারপর রোগীদেরকে ওই যেখানে 10টা দেওয়ার কথা সেখানে 2-3টি করে দিয়ে আপাতত রিকভারি করার চেষ্টা করছি। ডেইলি 80টা করে রোগীর উপস্থিতি ছিল, কিন্তু এখন ওষুধ না থাকার কারণে আমরা রোগীদের ওষুধ দিতে পারছি না। রোগীদের উপস্থিতি একেবারে নাই বললেই চলে। ওষুধ সরবরাহে কিছুটা ঘাটতি বলে জানান সিভিল সার্জন। সরবরাহ স্বাভাবিক হলে সংকট কেটে যাওয়ার আশা তার। ওষুধের সরবরাহ আমাদের স্বাভাবিক ছিল, মাঝখানে একটু শর্ট আছে, এটা প্রসেসিং আছে, চলে আসবে। আর সেবা কিন্তু অলরেডি চলছে। মানুষ ওষুধ হয়তো যে পরিমাণে দেওয়ার কথা ছিল সেই পরিমাণ না দিয়ে একটু কম দিতে হচ্ছে, রেশনাল করে দিতে হচ্ছে আর কি। আর এর মধ্যে ওষুধ চলে আসলে আবার সেটা নিয়মিতভাবে ওষুধ মানুষকে দেওয়া যাবে। জেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে 18টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে 3য় দিনের মতো কর্মবিরতি কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম কাস্টমস, ভ্যাট ও শুল্ক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সকাল 10টা থেকে এই কর্মসূচি শুরু হয়ে চলে বেলা 3টা পর্যন্ত। কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েন সেবাগ্রহীতারা। আমদানি রপ্তানি কার্যক্রমে ব্যাঘাত ঘটায় হতাশা জানিয়েছেন অনেকেই। দ্রুত সমস্যা সমাধানে সব পক্ষকে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। খুলনার ডুমুরিয়া তেলবাহী লরির চাপায় মাহিন্দ্রার 3 যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। সকালে উপজেলার ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে কয়রা থেকে যাত্রী নিয়ে খুলনা যাচ্ছিল মাহিন্দ্র গাড়িটি। এ সময় ডুমুরিয়ায় চুকনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরি মাহিন্দ্রাটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় মাহিন্দ্রার চালকসহ 7 যাত্রী। পরে তাদের উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে দিনাজপুরের ফুলবাড়িতে গাড়ির ধাক্কায় তোজাম্মেল হক ও সোহাগ হোসেন নামে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত 2টার দিকে পৌর শহরের মাইক্রো স্ট্যান্ডের সামনে দুর্ঘটনা ঘটে। মাদারীপুরে শিবচরের ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার পাঁচচর গোলচত্বর সংলগ্ন রেললাইন থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ফরিদপুরের ভাঙা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুজ্জামান শিকদার জানান, শুক্রবার রাতে কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। লালমনিরহাটের আদিতমারীতে ধর্ষণ চেষ্টা মামলার আসামি জামিনে বের হয়ে বাদীর বাড়িতে লুটপাট অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রতিবেশী হাবিব মিয়া দীর্ঘদিন থেকে আব্দুল মালিকের স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। গত 27 মার্চ তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করলে মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্ত হাবিবকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। শুক্রবার সকালে হাবিব জামিন থেকে বের হয়ে তার দলবল নিয়ে বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। আমাদের ক্ষয়ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত থাকে। ঘটনার 2 নম্বর আসামি হাফেজ 3 খুশি বেগম 1 থেকে 6 নং আসামি আটকায় রাখে। আমরা পিতাকে উদ্ধার করি। 21 তারিখ নেত্রকোনার মোহনগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পাপ্পু মিয়া ও তানজিদ নামে 2 জনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার পেরিরচর বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে পাপ্পু ও তানজিদ 2 জন মাছ ধরতে বাড়ি থেকে বের হন। পরে তারা আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর সকালে পেরির বিলের পাড়ে দগ্ধ অবস্থায় মরদেহ দুটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। পরে পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের একটি ফ্ল্যাট বাসা থেকে এফএ ওমর ফারুক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রওশন সড়ক বালুর মাঠ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার তালাবদ্ধ ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে পাশের ভাড়াটিয়ারা বিষয়টি ওই ভবনের ম্যানেজারকে জানায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ফারুকের মরদেহ উদ্ধার করে। স্বজনরা জানায়, চলতি মে মাসে একটি পরিবারের সাথে সাবলেট ভাড়ায় ওঠেন ওমর ফারুক। ফ্ল্যাটে এক নারী, পুরুষ ও 2 জন বাচ্চা থাকলেও মরদেহ উদ্ধারের পর তাদের হদিস মিলছে না। তাদের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যার পর কক্ষে তালা ঝুলিয়ে পালিয়ে যায় পরিবারটি। এদিকে রাজশাহীর তানোরে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার শিবনদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এবারও স্থানীয়ভাবেই কোরবানির পশুর চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। এজন্য সীমান্তে গরু পাচার ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এরই মধ্যে বিজিবি বেশ কিছু পশু জব্দও করেছে। এদিকে খামারিদের ধারণা, এবার লাভ কম হবে। এজন্য খাবারের বাড়তি দামকে দুষছেন তারা। কোরবানির পশু বিক্রিতে গতবার ভালো ব্যবসা করেছেন নাটোরের খামারিরা। এবার আরও বেশি গবাদি পশুর পরিচর্যা করা হচ্ছে এসব খামারে। স্থানীয় চাহিদা মিটিয়ে প্রায় 2.5 লাখ পশু বাইরের জেলায় বিক্রি করা হবে, যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। তবে খাদ্যের দাম বাড়ায় এবার লাভ কম হওয়ার শঙ্কায় খামারিরা। মাংসের তুলনায় খাবারের দাম অনেক বেশি, তাই আমরা গরু পেলে লাভ হচ্ছে না। গমের ভুসি, ধানের গুঁড়া, খোল আমরা ফিট খাওয়াই না। চিটাগাং, সিলেট, ভৈরব, ঢাকা, ভুয়াপুর বিভিন্ন জায়গা থেকে খরিদ্দার আসে আমাদের এখান থেকে নিয়ে যায়। অলরেডি খরিদ্দার আসা শুরু হয়েছে। ঈদুল আজহার জন্য 87,000 গবাদি পশু প্রস্তুত করেছেন ফেনীর খামারিরা। প্রশাসন বলছে, প্রান্তিক খামারিদের কথা চিন্তা করে সীমান্তে বাড়তি নজর রাখা হচ্ছে। গেল 2 মাসে ফেনী সীমান্ত থেকে 26 লাখ টাকা মূল্যের পাচার করা গরু জব্দ করেছে বিজিবি। আমরাও চাই না আমাদের খামারিরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। তাছাড়া এটা একটা অবৈধ কাজ, তো আমরা এই ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থানে আছি। ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর চাহিদা প্রায় 1,35,000, তবে লালন পালন করা হচ্ছে এর চেয়ে বেশি। প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান, গরু মোটা তাজাকরণে স্টেরয়েডের ব্যবহার বন্ধে প্রশিক্ষণ দেওয়া হয়েছে খামারিদের। কোরবানির যে গরুর চাহিদা সেটা ফিল আপ করে আমরা দেশের জন্য অন্য জেলাতে বা আমরা ঢাকার দিকে এটা সরবরাহ দিতে পারব। তো এইটা একটা বিষয়। আর একটা হলো যে কোরবানির হাটে আপনারা জানেন যে বরাবরের মতোই এবারও আমরা ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে আমাদের। হবিগঞ্জে 65,000 পশুর চাহিদা এবার। বিপরীতে 9 উপজেলায় প্রস্তুত আছে 70,700। প্রাকৃতিক উপায়ে পরিচর্যা নিশ্চিতে কাজ করার কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বিষাক্ত বর্জ্য ও রাসায়নিকের কারণে পানি দূষণ বেড়ে যাওয়ায় চাঁদপুরে মেঘনা নদীতে আবারও মরে ভেসে উঠছে দেশীয় মাছ। শুক্রবার ভোর থেকে নদীতে ষাটনল থেকে দশানি পর্যন্ত মরা মাছ ভেসে থাকতে দেখতে পান স্থানীয় জেলেরা। স্থানীয়রা বলছেন, ভোরে মাছ ধরতে নদীতে নামেন স্থানীয় জেলেরা, তখনই নদীতে মরে ভেসে উঠতে থাকে অসংখ্য মাছ। বিশেষ করে জাটকা, চেউয়া, বেলে, ট্যাংরা, পুঁটি, চাপিলা সহ ছোট বড় দেশীয় মাছ ভাসতে দেখা যায়। এদিকে বিষয়টি জানতে পেরে সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এর আগে জানুয়ারি মাসে একই অবস্থা দেখে পরিবেশ অধিদপ্তর থেকে পৃথক একাধিক টিম মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টের পানির নমুনা সংগ্রহ করে তদন্ত করেন। প্রতিবেদনে কারখানার বর্জ্যসহ 7টি কারণ উল্লেখ করেন। মাদারীপুরের আড়িয়ালখা নদে পিকনিকের ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ তরুণ সুমন সিপাহীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে। শনিবার সকাল থেকে আড়িয়ালখা নদের বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরের দল। নিখোঁজ সুমনের অপেক্ষায় নদের পাড়ে ভিড় করছেন স্বজনরা। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার বিকেলে 15 জন পিকনিকের জন্য ট্রলার ভাড়া করে আড়িয়ালখা নদের বিভিন্ন এলাকায় ঘোরেন। রাতে ফেরার পথে পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকায় বিপরীত দিক থেকে বালুবাহী বালখেটের ধাক্কায় পিকনিকের ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয়রা সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ হন সুমন সিপাহী। এদিকে এই ঘটনায় অসুস্থ কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সকাল 7:30 উদ্ধার কাজ পরিচালনা করি। এখনো উদ্ধার কাজ চলমান আছে। ট্রলার এবং এই সুমন সিপাহী নামে একজন নিখোঁজ আছে। আমাদের দক্ষ ডুবুরি টিম ওরা উদ্ধার কাজ পরিচালনা করতেছে। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।